নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বলতে পারো একটি বিজ্ঞান ভিত্তিক টপিক, কিংবা আমাদের যে শরীরের ভেতরে যে অর্গানগুলো রয়েছে, যার সাহায্যে আমরা প্রতিটি জীব বলতে পারো, আমরা প্রাণী যারা রয়েছে বিশেষ করে, এবং আমাদের মনুষ্য জাতি, তারা কিন্তু এই সমস্ত ভেতরের যে আমাদের শরীরের অর্গান, সেগুলোর মাধ্যমেই মূলত চলে থাকে। তো তাদের কিন্তু প্রতিটি অর্গানের আলাদা আলাদা কাজ থাকে। তো যদি একটি অর্গানও ফেইলিওর হয় তাদের কাজের থেকে, তাহলে কিন্তু আমাদের জীবন সংকট দেখা দেয়। তো সেরকমই একটি অর্গান কি আমাদের কিডনি, যাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা বৃক্ক বলে থাকি। তো এর কাজ কি মূলত আমাদের শরীরে রক্ত ছাঁকনি করার কাজ তারা করে, অর্থাৎ রক্তকে রিফাইন করে তারপরে সেটাকে সমগ্র শরীরে পৌঁছে দেয়, সেটা হৃৎপিণ্ডের মাধ্যমে। তো দেখো, এই যে ছাঁকনির কাজ করে এবং তার পরবর্তীতে যেটা দূষিত পদার্থ থেকে যায়, সেটা কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে, এবং শরীরের অতিরিক্ত যে জল, সেটাও কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, রেচন পদার্থের মাধ্যমে বেরিয়ে যায়। তো এই অঙ্গটিকেই দেখা যায় যে ইদানিং কালে, প্রেজেন্ট সময়ে কিন্তু এর ডিজিজ, এর ফেইলিওর হয়ে যাওয়া কিন্তু অত্যাধিক মাত্রায় দেখা যাচ্ছে। যেখানে প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ মানুষদের উপরে তো দেখা যাচ্ছে কৈশোরদের, অর্থাৎ আন্ডার 14, আন্ডার 18 এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এই রোগের প্রকোপ কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আজকের টপিকটি মূলত এটি নিয়েই, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি কিভাবে অ্যাডাল্টদের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং মূলত আজকে যে টপিকটি বাচ্চাদের শরীরের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়ে, সেটা নিয়েও কিন্তু আর্টিকেল, টাইমস অফ ইন্ডিয়ার একটি আর্টিকেলে 14 বছরের একটি তরুণীর এরকম কিডনি ডিজিজে সে কিন্তু ভুগছে, এবং তার বর্তমান পরিস্থিতি কি সেটা নিয়ে কিন্তু সে একটা নতুন আর্টিকেল পেশ করেছে। অবশ্যই একটা রোগ, দুঃখজনক, তবে এটা কি কারণে হয়ে থাকে সেটা নিয়েও আলোচনা করব, এবং সমগ্র ভারতব্যাপী, সমগ্র বিশ্বব্যাপী এই রোগের সংখ্যা কতগুলো রয়েছে সে নিয়েও কিন্তু আলোচনা করব। তো চলো আমরা পিপিটি ওয়াইজ যাব আজকের এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই দেখো টাইমস অফ ইন্ডিয়াতে যে বিষয়টি নিয়ে বলেছে, গার্লস ডায়াগনোজড উইথ এন্ড স্টেজ কিডনি ফেইলিওর আফটার শোয়িং ফ্লু সিমটমস ফর 3 মান্থ। 3 মাসের সিমটমের পর কিন্তু এই যে কিডনি ডিজিজ একজন 14 বছর বয়সী মেয়ের ভেতরে দেখা গেছে। তো এটা কিন্তু লাস্ট স্টেজে সে গিয়ে পৌঁছেছে। কিডনি ডিজিজটা কি হয় দেখো, আমাদের ভেতরে যখন এর ডিজিজ চালু হতে থাকে, এর ড্যামেজ চালু হতে থাকে, তখন প্রথম অবস্থাতে আমাদের সাধারণ মানুষদের পক্ষে বোঝা সম্ভব হয় না। কারণ কি হয়, আমাদের শরীরে কিডনির সংখ্যা মূলত এক জোড়া থাকে। তো যদি একটি খারাপ হতে থাকে, তাহলে কিন্তু আমাদের অপর আরেকটি যে কিডনি রয়েছে সেটা কিন্তু তার কাজ চালিয়ে যায়। ফলে কি হয়, আমাদের শরীরে সেরকম কোনো ডিসব্যালেন্স দেখা যায় না প্রথম অবস্থাতে। তো যখন দুটোরই কাজ প্রায় শেষের দিকে এসে যায়, তখনই কিন্তু এর সিমটম আমাদের শরীরে আসতে শুরু হয়, এবং তখনই এটা ধরা পড়ে, এবং সেই মুহূর্তে এসে কিডনি প্রথমে ডায়ালিসিস, এবং তার পরবর্তীতে কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কোনো উপায় থাকে না। ডায়ালিসিস প্রসেস কি সেটা নিয়েও আলোচনা করব এই টপিকে, এবং এটা ডায়াগনোসিস প্রসেস নিয়ে আলোচনা করব, সেটা তোমরা সমস্ত ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এই যে 14 বছর বয়সী লিলি, তার প্যারেন্টস diagnosed came as a nightmare when doctor announced that she suffers from end-stage kidney failure. Lily showed flu-like symptoms for 3 months. 3 মাস ধরে ফ্লু কিন্তু তার শরীরে হচ্ছিল, এবং তারপরেই কিন্তু ডায়াগনোজড হয়েছে যে তার লাস্ট স্টেজ এই কিডনি ডিজিজ চলছে। এবং এই খবর শোনার পরে কিন্তু লিলির মা বাবার মাথায় বাজ পড়ে যাওয়ার মতন অবস্থা। দেখো, 14 বছর বয়সী একজন শিশুই বলতে পারো, তার জীবন সবেমাত্র শুরু হতে চলেছে। তো এই মুহূর্তে এসে কিন্তু তার যে এইরকম পরিস্থিতি, এটা কিন্তু একটা দুঃখজনকই বলতে পারো, এবং তার বাবা মায়ের মাথায় বাজ পড়ে যাওয়ার মতনই ঘটনা। এবং এর পরবর্তীতে কি স্টেজ হতে চলেছে, কি স্টেপ নিতে হবে, সেটা কিন্তু খুবই চিন্তার বিষয়। প্রথমে ডায়ালিসিস চলবে তার, এবং তার পরবর্তীতে কিন্তু তাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া, একটা সীমিত সময়ের পর কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কিন্তু সম্ভব হবে না, যেহেতু ইয়াং এজ। কিন্তু তারপরেও কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরেও কিন্তু অনেক সতর্কতা আমাদের, যাদের কিডনি ডিজিজ থাকে, তাদের কিন্তু মানতে হয়। তো এখানে দেখো, ডায়ালিসিসের একটা ডেমোগ্রাফি দেওয়া রয়েছে, তোমাদের এটা নিয়ে পরে বলছি। শি ইজ নাও লিভিং উইথ দি কন্ডিশন অ্যান্ড আন্ডারগোয়িং ডায়ালিসিস সেভারেল টাইম এ উইক। এক সপ্তাহে একাধিকবার ডায়ালিসিস প্রসেসের মধ্য দিয়ে তাকে যেতে হয় এই ডায়াগনোস হওয়ার পর কিডনির।
বিবিসি রিপোর্টে এটাই বলা হচ্ছে। লিলি ইজ আন্ডারগোয়িং ডায়ালিসিস অন আ রেগুলার বেসিস, বাট ডক্টর আর অফ দি অপিনিয়ন দ্যাট শি মাইট নিড টু ট্রান্সপ্লান্ট রাইট ইন দি ফিউচার। ভবিষ্যতে তার ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন রয়েছে। দেখো এই যে ট্রান্সপ্লান্ট প্রসেস, সেটাও কিন্তু ইজি নয়। যদি ফ্যামিলির কাছ থেকে মিলে যায়, ব্লাড গ্রুপের প্রায় একাধিক টেস্ট হয়, 15টারও উপরে টেস্ট হয়, তারপরে যদি প্রতিটা মিলে যায় তবে কিন্তু সেই তার যে কিডনি সেটা কিন্তু তার শরীরে বসানো সম্ভব হবে। তো সেই গ্রুপ মেলানোটাই হচ্ছে কথা, এবং যদি নিজের ফ্যামিলির মধ্যে মিলে যায় বাবা বা মায়ের মধ্যে, তাহলে সেটা ইজি হয়ে যায়। তো তারপরেও কিন্তু এই কিডনি ট্রান্সপ্লান্টের পরেও কিন্তু অনেক সতর্কতা বার্তা পালন করতে হয়, নাহলে সেটা ইফেক্ট কিন্তু পরবর্তীতে দেখা যায় ফেইলিওরই সামনে চলে আসে। তো দেখো ইন লিলিস কেস অফ লিলি, শি ওয়াজ আন্ডার ইমেন্স পেইন। তো সে কঠিন ব্যথা অনুভব করত, এবং লিলি সেড শি ওয়াজ কাইন্ড অফ রিলিফ যখন she was told she would be put in a coma। তার যে কিডনি ড্যামেজ হচ্ছিল এবং সেখানে এতটাই ব্যথা অনুভব হতো, সে তাই বলেছিল যে সে তখন স্বস্তি পেয়েছিল যখন বলা হয়েছিল যে তাকে কোমায় রাখা হবে। তারপরে কিন্তু সে স্বস্তি অনুভব করেছে। অ্যাজ শি ওয়াজ ইন so much pain, the media report said, মিডিয়া রিপোর্টে তিনি বলেছেন। She was then shifted to the pediatric intensive care unit at the Bristol Children's Hospital, where she spent 3 days in coma। 3 দিনের কোমাতে যখন তিনি ছিলেন, তিনি কিন্তু নর্মাল লাইফের থেকে বেশি স্বস্তি অনুভব করেছিলেন। কিন্তু নর্মাল লাইফে যখন ছিল সেই সময় দেখা গেছে যে সে ব্যথায় কাতর হয়ে পড়ছিল। ঠিক আছে, এটা কিন্তু একটা দেখো কম এজের মধ্যে কি একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কিডনি ডিজিজে, যেটা বলা হচ্ছে যে ক্যান্সারের থেকেও প্রায় 20 গুণ, তারপরে ডায়াবেটিক্সের থেকেও প্রায় 20 গুণ, এবং ক্যান্সারের মতন মারণ ব্যাধির থেকে দ্বিগুণের মতন বলছে এই সংখ্যাটা। তো দেখো কি কঠিন ব্যাধি কিন্তু এসে গেছে কিডনি ডিজিজ। এটা কিন্তু আমাদের বলতে পারো যেটা কি কারণে হয়ে থাকে, সে সেভারাল কারণ রয়েছে, সেটা আমি পরে বলছি। ইন স্টেজ কিডনি ফেইলিওর is when the normal functioning of the kidneys have almost come to halt. Your kidneys filter wastes and excess fluid from your blood, which are then excreted to your urine. When your kidneys lose their filtering abilities, dangerous levels of fluid, electrolytes and waste can build up in your body, and in renal disease we need dialysis or a kidney transplant to stay alive, Mayo Clinic explained। তো Mayo Clinic বলেছে যেটা আর কি বেসিক প্রসেস থাকে আমাদের কিডনির, সেটা আমাদের শরীরের রক্তকে সার্কুলেট বলতে সেটাকে রিফাইন্ড করে, এবং তার পরবর্তীতে কিন্তু সেটাকে হৃৎপিণ্ডে পাঠায়, হৃৎপিণ্ডের মাধ্যমে সমস্ত শরীরে আমাদের শুদ্ধ রক্ত প্রবাহিত হয়। কিন্তু সেখানে দেখা যায় যে আমাদের কিডনির কিন্তু সেই যে রিফাইন করার অ্যাবিলিটি কমে যায়। এর ফলে কি হয়, অ্যাবিলিটি যখন কমে যায় তখন শরীর থেকে সেই দূষিত রক্তটাকে ইউরিনের মাধ্যমে বের করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় ইউরিন এবং ইউরিনের যে আমাদের পথ, তার সাথে সেই যে কিডনির লাইন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। এর ফলেও কিন্তু দেখা যায় যখন ইউরিন বেরোতে পারে না তখন রিটার্ন করে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় এরকম ডিজিজ সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু তখন তার প্রয়োজন হয় ডায়ালিসিস, এবং নয়তো পরবর্তীতে ট্রান্সপ্লান্টের মতন পরিস্থিতি দাঁড়ায়। তো দেখো ডায়ালিসিস চলে কিভাবে, যখন একজন পেশেন্টের ব্লাড রিফাইন্ড হচ্ছে না, ডায়ালিসিসে মূলত সেই কাজটাই করানো হয়। দেখো একটি ওয়্যার রয়েছে যেটার মাধ্যমে ব্লাড এই ফানেলের মধ্যে যায়, মেশিনের মতন থাকে, এবং তারপরে কিন্তু এখানে রিফাইন্ড সম্পূর্ণ হয়, তারপরে আবার সেই ক্লিন ব্লাড আবার শরীরে প্রবেশ করানো হয়। এরকম প্রসেসে ডায়ালিসিস চলতে থাকে। তো দেখো এখানে বলা হচ্ছে ইউজ ডায়ালিসিস ফ্লুইড। এখানে ডায়ালিসিস ফ্লুইড ব্যবহার করা হয়, যেটা ক্লিন করতে ব্যবহৃত ফ্লুইড বলতে ক্লিন হওয়ার পরে সেই যে ওয়েস্টেজ সেটা এটাতে ব্যবহার হয়। আর ডায়ালিসিস ফ্লুইড যেটা এই ইন্টার করা হয়, প্রথমে ইন্টার করার পরে সেটা কিন্তু কাজ করে এই ব্লাডকে রিসাইকেল করার, অর্থাৎ এই ব্লাডকে পুনরায় ব্যবহার করার যোগ্য করে তোলে এই ডায়ালিসিস ফ্লুইড, এবং সেই ডায়ালিসিসের ওয়েস্টেজ ফ্লুইড হচ্ছে কিন্তু এটা। তো এই হচ্ছে ব্যাপার, এই পদ্ধতিতে কিন্তু সেখানে ডায়ালিসিস হয়। মূলত কিডনির কাজটাই এই মেশিনটি করে থাকে।
এখানে দেখো কি বলছে, দি কমন সিমটমস সিন ডিউরিং দিস স্টেজ আর নসিয়া, ভমিটিং, লস অফ অ্যাপাটাইট, ফাটিগ, changes and urine pattern, chest pain, shortness of breath, swelling of feet, swelling and ankles, high blood pressure, headache, difficult sleeping, decreased cognitive functioning, muscle twitches, itching, having metallic taste। যেমন এখানে বিভিন্ন রকম সিমটমস থাকে, যেমন কি নসিয়া থাকে, ভমিটিং, বমি বমি ভাব থাকে, মাথা ব্যথা হয়, ইউরিন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়। দেখো যখন দেখা যাবে যে কন্টিনিউ তুমি জল খাওয়ার পরে কন্টিনিউ তোমার ইউরিনের কালার কালার অরেঞ্জই আসছে, তখন কিন্তু এখানে একটি চিন্তার ভাঁজ আসে। তোমার দেখা গেল ইউরিনের কালার ইয়েলো কালার আসছে, কিন্তু যখন জল খাচ্ছ তখন পরিষ্কার আসছে, তখন এটা চিন্তার বিষয় নয়। তার মানে তোমার জল খাওয়ার পরিমাণ কম হচ্ছে, সেই কারণে ইয়েলো। তার জন্য কিন্তু জলকে আমাদের পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, শরীরকে ডিহাইড্রেট করতে হবে। বুকে পেইন হয়, শ্বাসকষ্ট দেখা যায়, পা ফুলে যায়, অ্যাঙ্কেলসে ব্যথা হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, হেডেক, মাথা ব্যথা, ডিফিকাল্টি স্লিপিং এ ঘুমে ব্যাঘাত ঘটে, কগনিটিভ ফাংশনিং এ ডিক্রিজ দেখা যায়, মাসল টুইচেস হয়, মানে শরীরে মাংসপেশিতে ব্যথা, চুলকনি, এবং জিভের স্বাদও কিন্তু মেটালিক এসে যায়, এরকমই বলা হচ্ছে। ঠিক আছে, ইন সাম ইন্ডিভিজুয়ালস জাস্ট লাইক দি কেস অফ লিলি, few symptoms are prominent which might be one of the reasons why her parents did not identify the disease and assumed it to be ফ্লু। তো এই যে ফ্লু হয়েছিল সেখানে কিছু সিমটমস এসেছিল, কিন্তু তারপরে কিন্তু তার প্যারেন্টসরা এটাকে ধরতে পারেনি। তো এটা লাস্ট স্টেজে গিয়ে ধরার ফলে কি হয়, এরকমই একটা রোগ যেটা বেশিরভাগ সময় দেখা যায় যে এটা লাস্ট স্টেজেই এসে গিয়ে কিন্তু ধরা পড়ে। There are several reasons why an individual develops stage kidney disease, including diabetes, high blood pressure, drug abuse, blockage in urine tract, ফ্যামিলি হিস্টোরি অ্যান্ড সার্টেন জেনেটিক কন্ডিশন। ফ্যামিলি হিস্টোরি থাকতে পারে, জেনেটিক কন্ডিশন থাকতে পারে, বাবা মায়ের কাছ থেকেও আসতে পারে, কিংবা পূর্বের কোনো বংশানুক্রমে সেটা এসে থাকতে পারে, এরকম ইনক্লুডিং ডায়াবেটিক্স কারো যদি থেকে থাকে, হিউজ কিডনিতে সেটা এফেক্ট করে, ডায়াবেটিক্স কারো থাকলে পরে, হাই ব্লাড প্রেশার থাকলেও সেটা হতে থাকে, এবং ড্রাগ অ্যাবিউজ মানে ড্রাগের ওষুধ যে আমরা খেয়ে থাকি সেখান থেকেও সাইড এফেক্ট হতে পারে, ব্লকেজ অফ ইউরিনারি ট্র্যাকে যদি ব্লকেজ হয়ে থাকে সেখানে কিন্তু এরকম দেখা যায়, এবং ফ্যামিলি হিস্ট্রি এটাও অন্যতম কারণ হতে পারে, এটা কিন্তু কারণ বলা হচ্ছে। তো দেখো এই স্লাইডে কি বলেছে, দেখো বলা হয়েছে, দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের থেকে বলা হচ্ছে যে এই যে কিডনি ডিজিজ চিলড্রেনের মধ্যে, শিশুদের মধ্যে যে কিডনির যে রোগ, এটা কি কমন? কিভাবে এটা কমন? কিডনি ডিজিজ যে শিশুদের মধ্যে কমন এটা নয়। রিসার্চ ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ মেনি চিলড্রেন আর এফেক্টেড বাই দ্য কিডনি ডিজিজ বিকজ মেনি চিলড্রেন হ্যাভ ফিউ অর নো সিমটমস ইন দি আর্লি স্টেজ অফ দি ডিজিজ। তো এটা যেহেতু দীর্ঘ সময়ের একটা প্রসেস, এই যে কিডনি ডিজিজ, প্রথমে একটি কিডনি ড্যামেজ হয়, তারপর আরেকটি কিডনিকে অ্যাটাক করে। তো ফলে কি হয়, যদি শিশুকালেও কোনো শিশুর কিডনি ডিজিজের সিমটম চালু হতে থাকে বা শুরু হতে থাকে, সেটা কিন্তু অনেক সময় ধরা না পড়ার কারণে এখনো পর্যন্ত সঠিক তথ্য নেই তাদের কাছে যে শিশুদের মধ্যে কতটা কমন এই ডিজিজটা। ফলে কি কারো শিশুকালে এটা আক্রমণ শুরু হয়েছে, ডিজিজ শুরু হয়েছে, কিন্তু সেটা গিয়ে দেখা যায় যে সে যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, সেই সময় গিয়ে সেটাকে ডায়াগনোজ হচ্ছে। এটা কিন্তু বলতে চেয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। Which children are more likely to develop kidney disease? Chronic kidney disease is more, CKD অর্থাৎ chronic kidney disease is more common in male children than in female children. মেয়ে শিশুর তুলনায় কিন্তু পুরুষ শিশু বা অথবা বয় চাইল্ড যে রয়েছে, বেবি চাইল্ড, তো তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায়, কমন দেখা যায়। এই নর্থ আমেরিকায় তথ্য হিসাবে বলা হচ্ছে ব্ল্যাক চিলড্রেন্স আর 2 to 3 times more likely to develop CKD compared with white children. সাদা চামড়ার যে শিশুরা রয়েছে তার থেকে কালো চামড়ার শিশুদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে, এরকমও বলা হচ্ছে। এটা আমেরিকার একটা তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে। হোয়াট কজেস কিডনি ডিজিজ ইন চিলড্রেন? চিলড্রেনের মধ্যে কি কারণে কিডনি ডিজিজ হতে পারে? বলা হচ্ছে বার্থ ডিফেক্টস, জন্মগত হতে পারে, হেরিডিটারি ডিজিজ, ইনফেকশন, নেফ্রোটিক সিনড্রোম, সিস্টেমেটিক ডিজিজ, ট্রমা, ইউরিন ব্লকেজ। এখন আমরা জানবো এই যে টপিকগুলো দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলো দেওয়া হয়েছে, বার্থ ডিফেক্ট, হেরিডিটারি ডিজিজ, এইগুলো কি জানলে পরে বুঝতে পারবো যে
কি কারণে বাচ্চাদের মধ্যে এই ডিজিজটা হতে পারে। বার্থ ডিফেক্টস কি বলছে, যে ইউরিনারি ট্র্যাক, নর্মালি ভাবে আমাদের যে প্রস্রাবাগার, প্রস্রাবের যে নলীটা রয়েছে সেটা প্রপার আকার নিতে পারে না। সেখানে দেখা যায় যে 60% চাইল্ডহুড সিকেডি ক্রনিক যে কিডনি ডিজিজ ইউনাইটেড স্টেটে দেখা যাচ্ছে এই কারণে। এ বার্থ ডিফেক্টস অকার্স হোয়েন পার্ট অফ আ বেবিস বডি ডাজ নট ডেভেলপ নর্মালি হোয়েন দি বেবি ইজ দি উম্ব, যখন মাতৃগর্ভে থাকে তার সেই যে মূত্রনালী সেটার সঠিক প্রসারণ হয় না। এই কারণেও দেখা যাচ্ছে যে তার যে কিডনির সাথে যে পেশাবাগার বা বলতে পারি মূত্রনালী, তার মধ্যে যে কানেকশন, সেই যে কিডনির থেকে মূত্রনালীর কানেকশন, সেখানেও দেখা যায় অনেক সময় অ্যাটাক মানে বন্ধ থাকে। এর ফলেও কিন্তু কিডনি ডিজিজের সম্ভাবনা থেকে যায়। এক্সাম্পলস অফ বার্থ ডিফেক্টস দ্যাট মে লিড টু কিডনিস ডিজিজ ইনক্লুড। তো এখানে দেখো জন্মগত একটা প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে। রেনাল এজেন্সি, যেমন কিডনি এজেনেসিস হোয়েন আ বেবি ইজ বর্ন মিসিং ওয়ান অর বোথ কিডনিস। এটা বলা হচ্ছে কারো জন্মগতভাবে এই একটা কিডনি থাকে না অথবা দুটো কিডনি অ্যাবসেন্ট থাকে, এর ফলেও হয়ে থাকে কিডনি ডিসপ্লাসিয়া। দেখা যাচ্ছে when parts of one or both kidneys don't develop normally while a baby is developing in the womb। গর্ভে থাকা অবস্থাতেই বলা হচ্ছে যে যখন বাচ্চাটি গর্ভে থাকে তখন থেকেই তার কিডনি সঠিকভাবে পরিপক্ক হয় না। এর ফলেই যখন তার জন্ম হয় পরবর্তীতেই দেখা যায় যে তার কিডনি ডিজিজ হচ্ছে, এটাও হয়ে থাকে। রেনাল হাইপোপ্লাসিয়া, এটাতে কি বলা হচ্ছে, যখন একজন বেবি জন্মগ্রহণ করে উইথ ওয়ান অর বোথ কিডনিস দ্যাট আর স্মলার অ্যান্ড হ্যাভ ফিউয়ার নেফ্রনস দেন নর্মাল। তো যেহেতু দেখো আমরা সায়েন্সে পড়েছি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি, নেফ্রন। তো নেফ্রন কিন্তু বৃক্কের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যা কিন্তু সেখানে এই যে ছাঁকনির কাজটা করে থাকে। তো এই যে নেফ্রন, সেটা নর্মালের তুলনায় কিন্তু স্বাভাবিকের তুলনায় কম থাকে, ছোট দেখতে হয়, এরকম থাকে, পরিমাণে ছোট হয়, আকারে ছোট হয়, এবং কিডনিগুলো জন্ম যখন হয় তখনই কিন্তু তখন থেকেই ছোট দেখা যায়, আকৃতিতে ছোট হয়। আমরা জানি স্বাভাবিক যখন প্রাপ্তবয়স্ক আমরা হই তখন কিন্তু আমাদের কিডনির সাইজ বলা হয় যে এই যে আমাদের মুঠি রয়েছে এই মুঠের সমান, এক মুঠের সমান হচ্ছে একটা কিডনি। তো এই স্বাভাবিক আকৃতি যদি না থাকে তখনই কিন্তু কিডনি ডিজিজের একটা চান্স থেকে যায়। বৃদ্ধি কিন্তু শিশু বয়স থেকে তার গর্ভ থাকায় অবস্থায় থেকেই কিন্তু স্বাভাবিক আকৃতি থাকতে হবে, অর্থাৎ তার সেই শিশুকালে যতটা থাকা প্রয়োজন সেই হিসাবেই তার বৃদ্ধিটাও তার বয়স অনুযায়ী হওয়া উচিত, না হলে কিন্তু সেখানে দেখা যায় বিভিন্ন রকম প্রবলেম। তো দেখো এখানে দেখা যাচ্ছে কিডনির মধ্যে সিস্টের কারণেও কিন্তু কিডনি ড্যামেজের সম্ভাবনা থেকে যায়। এখানে দেখো কি বলছে, হেরিডিটারি ডিজিজ অকার্স হোয়েন দ্য পেশেন্টস পসেস জিন মিউটেশনের কারণে প্যারেন্টসের থ্রুতে, প্যারেন্টসের থেকে সেটা এসে থাকে ডাউন টু এ চাইল্ড। কমন হেরিডিটারি কিডনি ডিজিজ দ্যাট এফেক্ট চিলড্রেন ইনক্লুড। তো এই কারণে হয়ে যায় পিতামাতার থেকেও আসতে পারে, পিতামাতার মধ্যে যদি কোনো মাইনর এফেক্ট থাকে সেটা কিন্তু শিশুদের কাছে এসে মেজর এফেক্ট করতে পারে। পলিসিস্টিক কিডনি ডিজিজ, এখানে কি বলা হচ্ছে, এ ডিসঅর্ডার দ্যাট কজেস সিস্টিক টু গ্রো ইন দ্য কিডনিস ড্যামেজিং ইন দ্য কিডনিস ওভার টাইম। একটা ডিসঅর্ডার যেটা কারণ হচ্ছে সিস্ট, যেটা কিডনির মধ্যে গ্রো হতে থাকে, যেটা আর্লি স্টেজে ধরা পড়ে না, পরবর্তীতে ধরা পড়ে যখন এর কিডনির মেয়াদ প্রায় শেষই হয়ে যায়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অলপোর্ট সিন্ড্রোমটা কি, এ কন্ডিশন যে কারণে এফেক্ট দি আউটার লাইন অফ দি সেলস ইন দি কিডনিস। কিডনির যে আউটার পোর্শন রয়েছে সেখানেও কিন্তু এফেক্ট হয়, এই যে অলপোর্ট সিন্ড্রোম এটাকেই বলা হয়। এই এফেক্টের কারণেও কিন্তু কিডনি ডিজিজের শুরু হতে থাকে। ইনফেকশনের কারণেও হয়ে থাকে, যেমন একজন শিশু মে ডেভেলপ কিডনি ডিজিজ আফটার হ্যাভিং অ্যান ইনফেকশন ইন অ্যানাদার পার্ট অফ দি বডি সাচ অ্যাজ। শরীরের অন্য কোনো স্থানে যদি ইনফেকশন থাকে সেখান থেকেও কিডনিতে সেই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, সেই থেকেও কিন্তু শিশুদের মধ্যে কিডনি ডিজিজ আসতে পারে। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এখানে কি বলা হচ্ছে, এ কন্ডিশন যেটা অকার্স হয় না রেড ব্লাড সেলস, যেখানে রেড ব্লাড সেলসের সংখ্যা কমে যায়, অর্থাৎ রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এবং ব্লক দি কিডনিস, এবং কিডনিকে ব্লক করে দেয়, ফিল্টারিং সিস্টেমকে, কিডনির যে ফিল্টারিং সিস্টেম সেটাও ব্লক হয়ে যায়। এবং যে সিনড্রোম ইজ অফেন কজড বাই দি এসকারচিয়া কোলি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বুঝতে পারলে?
এসেরিচি, এটা দেখো বলছে কি এস চেরিচিয়া কোলি, এই ব্যাকটেরিয়ার কারণে বা ই কোলি ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই ডিজিজটা হয়ে থাকে। পোস্ট স্ট্রেপ্টোকোকাল পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলনফেরিটিস এর কারণে কিন্তু এটা হয়ে থাকে। এটা কি ডিজিজ? এটা ডিজিজ হচ্ছে অকার্স হোয়েন দি বডি ইমিউন সিস্টেম, বডির যে ইমিউন সিস্টেম রয়েছে সেটা অ্যান্টিবডি প্রডিউস করে, যেটা কিডনির মধ্যে ডিপোজিট মানে জমা হতে থাকে এবং এর কারণে কিন্তু কিডনি ড্যামেজ শুরু হতে থাকে। দিস ডিজিজ মে ডেভেলপ আফটার অ্যান এপিসোড অফ স্ট্রেপ থ্রোট অর এ স্কিন ইনফেকশন। যে স্কিন ইনফেকশন, আমাদের চামড়ার মধ্যে ইনফেকশন, তারপরেও কিন্তু এটা দেখা যায়। ঠিক আছে, তো সেভারাল কিন্তু রিজন রয়েছে। নেফ্রোটিক সিন্ড্রোম কি বলছে? এটা ডেভেলপ করে যখন টিনি ফিল্টার ইন দি কিডনির মধ্যে যে টিনি ফিল্টার রয়েছে, এই যে নেফ্রন গুলো রয়েছে, এই নেফ্রন যেটাকে বলা হয় গ্লোমেরুলি যেটাকে বলা হয়, সেটা কিন্তু ড্যামেজ হতে শুরু করে এবং ইয়েলো প্রোটিন টু লিক ফ্রম দি ব্লাড ইনটু দি ইউরিনের মাধ্যমে হলুদ রঙের প্রোটিন বেরোতে থাকে, যার ফলে আমাদের প্রস্রাবের রং হলুদ হয় বা অরেঞ্জ কালারের দেখতে পাওয়া যায়। এমং চিলড্রেন্স ওল্ডার দেন এজ 12, যেটা বেশিরভাগ সময় দেখা যায় 12 বছর বয়সী যারা শিশু রয়েছে তাদের মধ্যে বেশি দেখা যায় এবং তারা পার্শ্ববর্তী এজের বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ডিজিজ দ্যাট এফেক্ট দি গ্লোমেরুলি আর দি মোস্ট কমন কজ অফ সিকেডি, অ্যাকাউন্টিং দি অ্যাপ্রক্সিমেটলি 45 অফ দি কেসেস। মানে 45% কেসে এরকমই ইনসিডেন্ট দেখতে পাওয়া যায়, যেখানে এই যে নেফ্রন রয়েছে যেটাকে বলা হয় গ্লোমেরুলি, আর সেই গ্লোমেরুলি কি বলা গ্লোমেরুলাস যে নেফ্রনের মধ্যে দেখা হচ্ছে, সেটার কিন্তু শর্টেজ দেখা যায়, যেটা মূলত আমাদের ব্লাডকে ছাঁকনির কাজ করে। তো সেখানে যখন শর্টেজ দেখা যায়, ফলে তার ছাঁকনির প্রক্রিয়া হয় না এবং দেখা যায় যে সেটা প্রস্রাবের মধ্য দিয়ে হলুদ রঙের আকারে বেরিয়ে আসে। কমন কজেস অফ দি নেফ্রোটিক সিন্ড্রোম ইন চিলড্রেন ইনক্লুডস minimal chance disease, a disorder in which the glomeruli are damaged, but the damage can only be seen using the electron microscope, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে শুধুমাত্র ধরা পড়ে, যেটা shows tiny details at the cellular level। যদি দেখো এই যে মাইক্রোস্কোপের মাধ্যমে যদি সেটা দেখানো হয় তাহলে কিন্তু ধরা পড়বে না, এটাও একটা ডায়াগনোসিসের সময় একটা প্রবলেম দাঁড়াতে পারে। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এ ডিজিজ যেটা causes some of the kidneys glomeruli to become scarred। ঠিক আছে, এই যে ডিজিজ দেখা যাচ্ছে সেটার কারণ যে কিডনিতে গ্লোমেরুলি সেখানেও অ্যাটাক হয়। তারপরে কি বলছে? মেমব্রানো প্রলিফেরেটিভ আর গ্লোমেরুলোনেফ্রিটিস, যেটা এ গ্রুপ অফ ডিসঅর্ডার দ্যাট এফেক্ট দি ইমিউন সিস্টেমকে এফেক্ট করে এবং অ্যান্টিবডিকে চালিত করে সেই কিডনির মধ্যে, ফলে কিন্তু কিডনি ড্যামেজ হয়, যেটা তোমাদের পূর্বেও বললাম। ঠিক আছে, তো সিস্টেমেটিক ডিজিজ কি বলেছে? সিস্টেমেটিক ডিজিজ আর ডিজিজ যেটা এফেক্ট করে মেনি অর্গান সিস্টেমকে, শরীরের সমস্ত রকম বডির যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোকে। লুপাস নেফ্রিটিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেমেটিক ডিজিজ দ্যাট অফেন এফেক্ট দি কিডনি। লুপাস নেফ্রিটিস ইজ এ কিডনি ডিসঅর্ডার caused by an autoimmune disease and systematic lupus erythematosus or lupus। তো এটা মেডিকেল টার্ম রয়েছে। ঠিক আছে, এই মেডিকেল টার্মগুলো বলেছে। তো এই ডিসঅর্ডারের কারণগুলো এই কারণে হয়ে থাকে। ট্রমা কি হয়ে থাকে? যেমন সাচ এস বার্নস, ডাইহাইড্রেশন, ব্লিডিং, ইনজুরি, সার্জারি, এই কারণে কিন্তু ব্লাড প্রেশার অনেক সময় লো হয়ে যায়, ফলে কিন্তু এই কিডনি ডিজিজ হতে পারে এবং লো ব্লাড ফ্লো ক্যান লিড দি অ্যাকিউট কিডনি ইনজুরি অর ফেলিওর। এই যে লো ব্লাড প্রেশার, এর ফলেও কিন্তু কিডনি ফেলিওর হতে পারে, মানে প্রপার পরিমাণ ব্লাড সেখানে যায় না এবং সেখানে কিন্তু কিডনির কর্মক্ষমতাকে কমিয়ে দেয়। ইউরিন ব্লকেজ অর রিফ্লাক্স, এখানে মূলত বলা হচ্ছে যে ইউরিনের যে লাইন সেটা ব্লকেজ হয়ে যায়। ঠিক আছে, এবং এই যে কিডনি থেকে যে ইউরিনের লাইন সেটাতেও ব্লকেজ দেখা যায়, এই কারণেই কিন্তু অনেক সময় কিডনির ইনফেকশন বেড়ে যায়। ঠিক আছে, দেখা যায় দেখো এখানে যে মূত্র আসলো, মূত্র যদি বেরোতে না পারে মূত্র নালী দিয়ে, তাহলে কি হয় সেটা আবার রিটার্ন করে, ফলে কি হয় আবার রিটার্ন করলে সেখানে কিডনিতে গিয়ে প্রেশার পড়ে, কিডনিতে কিন্তু ড্যামেজ হয়।
হাউ টু ডায়াগনোস, কিভাবে এটা ডায়াগনোস করা সম্ভব? অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী যে কিডনি স্পেশালিস্ট থাকে বা নেফ্রোলজিস্ট যারা থাকে তাদের কাছে গিয়ে কিন্তু এটাকে ডায়াগনোস করতে হবে, তার পরামর্শ নিয়েই কাজ করতে হবে। এখানে বেসিক কয়েকটি ইনফরমেশন দেওয়া রইল। ইউরিন টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করতে হবে, ইমেজিং টেস্ট যেটা ইমেজিং সিস্টেম রয়েছে আলট্রাসোনোগ্রাফি, এই সিস্টেমটা করতে হবে, কিডনি বায়োপসি করতে হবে এবং জেনেটিক টেস্ট রয়েছে। তো এরকম সমস্ত রকম টেস্ট করতে হবে, অবশ্যই সেটা ডক্টরের প্রপার নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট ফ্যাক্ট কি বলছে দেখো, কিডনি ডিজিজ যেটা করনিক কিডনি ডিজিজ হিসাবে আমরা জানি, যেটার মোট ডেথ ইচ ইয়ার, প্রতি বছর প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে, যার সংখ্যা ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের থেকেও বেশি, ঠিক আছে? ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের থেকেও বেশি। ইট ইজ দি আন্ডার রেকগনাইজ পাবলিক হেলথ ক্রাইসিস। পাবলিক হেলথ ক্রাইসিসে এটা কিন্তু একটা চিন্তাজনক ব্যাপার। এই যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে 7.8 মিলিয়নেরও বেশি লোকের মধ্যে অ্যাটাক করেছে ভারতে, যার মধ্যে করনিক কিডনি ডিজিজ প্রতি মিলিয়নে 1 মিলিয়নে প্রায় 800 জনের রয়েছে, এবং শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ছে কত জনে? 150 থেকে 200 জনে, যাদেরকে বাঁচানো পরবর্তীতে দেখা যায় সম্ভব হয় না, হয়তো বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, ডায়ালিসিসের মধ্যে দিয়ে চলতে হয়। এবার ওয়ার্ল্ড ওয়াইড বেসিস যেটা ছড়িয়ে রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড বেসিস যেটা 800 মিলিয়নের লোকের মধ্যে কিন্তু এই রোগ দেখা যাচ্ছে, যার মধ্যে কিডনি এই যে সিকেডি যেমন করনিক কিডনি ডিজিজ রয়েছে, অ্যাকিউট কিডনি ইনজুরি রয়েছে, ট্রিটেড কিডনি ফেইলিওর রয়েছে, তো এইসব দেখা যাচ্ছে, এবং যার সংখ্যা প্রায় 20 গুণ বেশি ক্যান্সার রোগীদের থেকে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম 20 গুণ বেশি ক্যান্সার রোগীদের থেকে, এবং 2 গুণ বেশি ডায়াবেটিক্স, যারা সুগারে আক্রান্ত বা ডায়াবেটিক্স রোগীদের থেকে কিন্তু 2 গুণ বেশি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমাদের সকলকে সচেতন হতে হবে। বর্তমানে যে খাবার দাবার আমরা খাচ্ছি, সেখানে খাবারের কারণে কিন্তু আমাদের এসব রোগের সম্মুখীন হতে হয়। প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োগ করা হচ্ছে জমি জমাতে, ফসলে, তো সেগুলো কিন্তু আমরা ভেতরে খাচ্ছি, আমাদের শরীরের ভেতরে ঢুকছে। এছাড়াও আমাদের রোড সাইড খাবার যেটা ফাস্ট ফুড সেটাও খাচ্ছি, তার ফলে কিন্তু আমাদের শরীরে এই টাইপের রোগ কিন্তু দেখা যাচ্ছে। যাতে আমাদের সেই সব খাবারকে অ্যাভয়েড করতে হবে যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, ঠিক আছে? ভাজা পোড়া, যেটা তেলে ভাজা, ডিপ ফ্রাই, এবং দেখা যাচ্ছে রোড সাইড খাবার আমাদের বর্তমান ইয়াং জেনারেশন বেশি পছন্দ করছে, সেই সব খাবারকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, এবং শিশুদেরকেও সেই সব খাবার থেকে আমাদেরকে দূরে রাখতে পারলেই ভালো। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, যে বর্তমানে যে অবস্থা, যে খাবার দাবার চলছে সেটাকে তো পুরোপুরি একদম ডাইলুট করা সম্ভব হবে না, তাহলে সেটাকে কি হবে, প্রপার বয়েল করে নিয়ে তারপরেই খাবার খাওয়া তৈরি করা প্রয়োজন, যাতে করে মোস্ট অফ যে কীটনাশক ইউজ করা হচ্ছে, যত রাসায়নিক ইউজ করা হচ্ছে, সেটা যাতে বয়েলের মাধ্যমে বেরিয়ে যায়। এটা কিন্তু একটা বুদ্ধি রয়েছে, ইজি সলিউশন রয়েছে আমাদের কিডনি ডিজিজের সাইড থেকে বেঁচে যাওয়ার জন্য, এবং সেই সব খাবারকে অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদের খাবার দরকার নেই। তারপরে অ্যালকোহল কিডনি ডিজিজের জন্য কিন্তু একটা বলতে পারো হিউজ ভূমিকা পালন করে, কিডনি ডিজিজকে বাড়িয়ে দেয় এই অ্যালকোহল, যেটা আমরা মদ বলি, ওয়াইন বলি, তো সেটাকেও অ্যাভয়েড করতে হবে। প্রাপ্তবয়স্কদের বলছি সেটা কথা, প্রাপ্তবয়স্কদের জন্য এফেক্ট। 14 বছর বয়সী কোনো বাচ্চা তো আর অ্যালকোহল খায় না, তো তাদের মেইনলি জেনেটিক জন্মগত হয়ে থাকে, এবং সেটা তাদের দেখা যায় যে প্যারেন্টসের কাছ থেকে জিনগতভাবে হতে পারে। তো তার জন্যই বলছি যে প্যারেন্টসরা যাতে সচেতন থাকে, তাদেরও চেক আপ, শরীরের মধ্যে জন্য কোনো সিমটমস আছে তো তারাও যেন চেক আপ করে প্রপার সময়। তো এই ছিল বিষয়, এই ছিল আর্টিকেল। তো সেই 14 বছর বয়সী মেয়েটারও কিডনি ডিজিজে আক্রান্ত হয়েছে এবং তার ডায়ালিসিস চলছে, এবং ডাক্তার সেখানকার বলেছে যে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের টপিক এতটুকুই রয়েছে, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে দিয়ে বেল আইকন রয়েছে সেটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।